কোরিয়ার সবচেয়ে অভিজাত আর প্রভাবশালী স্কুল জশিন হাই স্কুল, যেখানে পরে শহরের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর পরিবারের ছেলেমেয়েরা। বাইরে থেকে এটি যেন এক স্বপ্নের জায়গা, কিন্তু ভেতরের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে নিয়ম ভাঙা ড্রাগ পার্টি আর ক্ষমতার খেলা সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু এই চকচকে দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য, যা বদলে দেয় পুরো গল্পের মোড়। একই সাথে এই স্কুলে গড়ে ওঠে কিছু জটিল সম্পর্ক, যেখানে আছে ভালোবাসা, রোমান্স আর হৃদয় ভাঙা অনুভূতি। সম্পর্কগুলো কখনো কাছে আনে, আবার কখনো দূরে সরিয়ে দেয়। এই গল্প শুধু রহস্য আর ক্ষমতার খেলা নয়, এটি ভালোবাসা, বিশ্বাস আর প্রতারণার এক মিশ্রণ। তাহলে কি সেই লুকানো রহস্য, আর কার সাথে কার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়? তাই চলো আর দেরি না করে শুরু করি আজকের এই ড্রামার এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা ইনহান নামের একটি ছেলেকে দেখতে পাই, যে চিৎকার করে বলছিল স্কুলের সবাই পাগল হয়ে গিয়েছে, এখানকার টিচার, স্টুডেন্ট সবাই একরকম। স্কুলের জঘন্য কাজের ব্যাপারে আমি সবাইকে সবকিছু জানিয়ে দিব। আর এটা বলার পরেই তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে সে সেখানেই মারা যায়। এরপর আমরা কয়েক মাস পরে চলে আসি। আমরা কোরিয়ার নামকরা একটি প্রাইভেট স্কুল দেখতে পাই, যার নাম হলো জশিন হাই স্কুল, যেখানে কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের সন্তানেরা পড়াশোনা করত। প্রিন্সিপাল সবার উদ্দেশ্যে বলে, আমাদের স্কুল হলো কোরিয়ার সবথেকে ভালো স্কুল। নতুন বছর শুরু করার খুশিতে আমরা একটি স্কলারশিপ পরীক্ষা অ্যারেঞ্জ করেছিলাম, যে পরীক্ষায় 100% স্কোর পেয়ে পাশ করেছে কাংহা। তখন কাংহা নামের সেই ছেলেটিকে স্টেজে ডাকা হয়। কাংহা বলে, আমি কাংহা, 100 মার্কস করে স্কলারশিপ পেয়ে এই স্কুলে আসা। সে আরো কিছু বলতে যাবে, কিন্তু তখনই সব স্টুডেন্টরা একটি ছেলের ব্যাপারে গুঞ্জন শুরু করে দেয়। ছেলেটির নাম হলো লিয়ান। সে ছিল ওই স্কুলের ডাইরেক্টরের ছেলে। তার দাদু ওই স্কুলটির প্রতিষ্ঠাতা ছিলেন। কাঙের মাইকেও তখন কাজ করা বন্ধ করে দেয়। স্কুলের সবাই লিয়ানকে প্রচুর ভয় পেত। তখন দেখতে পায় লিয়ান জেনেমের একটি মেয়েকে মেসেজ করছিল আর বলছিল, তুমি কোথায় আছো, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো। এরপর গাং স্পিচ শেষ করে নিচে নেমে আসে। সে উঠে চলে যাচ্ছিল, কিন্তু একজন তাকে থামিয়ে দেয়। এখান থেকে কেউই উঠতে পারবে না, এটাই হলো এই স্কুলের নিয়ম। তখন লিয়ান উঠে গেলে সবাই সেখান থেকে চলে যায়। কাং একটি ছেলেকে বলে, তুমি তো আমার ক্লাসে পড়ো, আমাদের ক্লাসটা কোন দিকে সেটা বলতে পারবে? ছেলেটি বলে, তুমি একটু বেশি খুশি হচ্ছ, খুব তাড়াতাড়ি তুমি নিজের জায়গাটা বুঝে যাবে। এই বলে সে তাকে ইগনোর করে চলে যায়। তখন হেরা নামের একটি মেয়ে তাকে বলে, আমি তোমাকে ক্লাসরুম দেখিয়ে দিচ্ছি, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? এই শুনে কাং অবাক হলে হেরে বলে, তুমি নতুন স্টুডেন্ট, কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তখন কাং থেকে নাম্বার দিয়ে ক্লাসরুমে চলে আসে। টিচার তাকে দেখে বলে, তুমি তো স্কলারশিপের স্টুডেন্ট, এটা স্পেশাল ইংলিশ ক্লাস, যেটা শুধুমাত্র স্পেশাল স্টুডেন্টদের জন্য, আর তুমি এখানে অ্যালাউড না। একদম শেষের ক্লাসটা হলো তোমার ক্লাস। কাং তখন তার ক্লাসে এসে সিটে বসতে গেলে একটি মেয়ে বলে, এটা আমার সিট। সে উঠে অন্য একটি সিটে বসতে গেলে মেয়েটি বলে, ওটা আমার ফ্রেন্ডের সিট। তাকে দেখে অন্যরা সবাই তাদের সিট বুক করে নেয়। আসলে কাং ছিল একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে ওই স্কুলে স্কলারশিপের মাধ্যমে অ্যাডমিশন পেয়েছে, আর এই কারণে সবাই তাকে এতটা ইগনোর করছিল। উপায় না পেয়ে কাং শেষের একটি ভাঙা সিটে গিয়ে বসে। এদিকে আমরা লিয়ানকে দেখি, সে সুইমিং করছিল। হেরে এসে তাকে বলে, চলো একসাথে লাঞ্চ করা যাক। তখন আমরা দেখতে পাই স্কুলে তাদের জন্য একটি আলাদা রেস্টুরেন্ট ছিল, যেটা শুধুমাত্র তারা কয়েকজনই ব্যবহার করত। তখন আমরা তাদের আরো একজন বন্ধুকে দেখতে পাই, যার নাম হলো উজিন। আসলে লিয়ান, উজিন, হেরার এরা চারজন ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। লাঞ্চে এসে হেরা লিয়ানকে একটি নেকলেস পরিয়ে দিতে বলে, আর বলে যে এর সাথে যেহেতু আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, সেহেতু তুমি চাইলে আমি তার জায়গাটা নিতে পারি। এই বলে সে লিয়ানকে সিরিয়াস করার চেষ্টা করে। লিয়ান বলে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমার সাথে এই ধরনের গেম খেলার চেষ্টা করো না। অর্থাৎ লিয়ান জেকে ডেট করত, কিন্তু হঠাৎই কোনো এক কারণে তার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। এরা এটা শুনে রেগে চলে যায়। আর এরপর আমরা জেকে দেখতে পাই, সে প্রায় 3 মাসের মতো আমেরিকাতে ছিল। হেরে এয়ারপোর্টে তাকে নিতে এসেছিল। সে তাকে জিজ্ঞেস করে, 3 মাস তুমি আমেরিকাতে কি করলে? যেই বলে, সেখানে আমার কাজিন আছে, আমি তার সাথেই ছিলাম। হেরে বলে, তুমি আমার একটা মেসেজেরও রিপ্লাই দাওনি, এজন্য আমি তোমার উপরে অনেক রেগে আছি। তুমি কি লিয়ানকেও এইভাবে ইগনোর করেছো? তুমি কি জানো যে তুমি স্কুলে না আসায় লিয়ান ক্লাসে মরার মতো পড়ে থাকতো? যে তখন বলে, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে, কাল দুপুরে সবাইকে নিয়ে রেস্ট ট্র্যাকে চলে আসবে। এরপর আমরা উজিনের পরিবারকে দেখতে পাই। উজিনের বাবা একজন বড় পলিটিশিয়ান ছিল। হেরে তাকে মেসেজ করে বলে, যেই ফিরে এসেছে কাল দুপুরে সে সবাইকে রেস্ট ট্র্যাকে ডেকেছে। যে মেসেজ লিয়ানও দেখতে পাই।
যেই অনেক রিচ ফ্যামিলির থেকে বিলং করে। তার বাবা অনেক বড় একজন বিজনেসম্যান। তাদের বাড়িতে একটি পার্টি ছিল, এজন্য সে কালো একটি ড্রেস পছন্দ করে পরে। আর সেখানেই আমরা কাংকে দেখতে পাই, যে পিয়ানো বাজাচ্ছিল। অর্থাৎ কাং পার্ট টাইম জব হিসেবে এইটাই করত। যে এর বাবা তাকে বলে, তুমি এত সস্তা জামা কেন পরেছ? এখানে সব আমার ক্লায়েন্টরা আছে, তাড়াতাড়ি গিয়ে ড্রেসে চেঞ্জ করে আসো। যে তার বাবাকে প্রচন্ড ভয় পেত, যে রেগে ড্রেস চেঞ্জ করতে যায়। পার্টি থেকে দূরে একটি জায়গায় সে এসে দাঁড়িয়েছিল, সেখানে কাংও দাঁড়িয়ে ললিপপ খাচ্ছিল। যেকে দেখে সে কিছুতেই তার দিক থেকে চোখ ফেরাতে পারে না, কারণ যেই অনেক বেশি সুন্দর ছিল। কয়েকবার তাকানোর পর দেখে যে ও তার দিকে তাকিয়ে আছে। যে তখন তার থেকে তার শার্টটা চায় এবং বলে যে সে এখান থেকে বাইরে বেরিয়ে যেতে চায়, এজন্য তার শার্টটা প্রয়োজন। তখন কাং তাকে তার শার্টটা খুলে দিলে যে সেটা পরে হেরাদের সাথে দেখা করতে আসে। তারা তাকে দেখে বলে, আমরা তোমাকে অনেক মিস করেছি। আর তখনই সেখানে লিয়ান চলে আসে। নীরবতা কাটাতে হেরা তখন বলে ওঠে, আমাদের অনেকদিন পরে একসাথে দেখা হলো, চলো এটাকে সেলিব্রেশন করা যাক। যে তখন লিয়ানকে ইগনোর করলে লিয়ান তাকে বলে, তোমার কি আমাকে কিছুই বলার নেই? তখন যে লিয়ানকে কার রেসিং এর চ্যালেঞ্জ করে আর বলে যে জিতবে তার ইচ্ছা পূরণ করা হবে। লিয়ান বলে, যদি আমি জিতে যাই তাহলে আমাকে তোমার সবকিছু বলতে হবে, যে তুমি কেন এইসব করছো। এরপর লিয়ান আর জেইর মধ্যে একটা কার রেসিং শুরু হয়। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়, যা দেখে হেরে বলে, এরা দুজন কি পাগল হয়ে গেল? আর এইভাবে অনেকক্ষণ তাদের মধ্যে কার রেসিং হওয়ার পর দেখা যায় যে এই ফিনিশ লাইন আগে পার করে এই রেসে জিতে যায়। আর তখন সে লিয়ানকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, এটাই আমার ইচ্ছা। হেরার উজিন তখন সেখান থেকে চলে যায়। যেই বলে, আমাদের মধ্যে আজ থেকে সবকিছুই শেষ। লিয়ান জানতে চায় সে কেন এমন করছে। যেই বলে, 15 বছর বয়সে তুমি আমাকে প্রপোজ করেছিলে, বলেছিলে প্রথম দেখাতেই তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু কেন? লিয়ান বলে, কাউকে ভালোবাসার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না। যেই বলে, এক্স্যাক্টলি, তোমাকে অপছন্দ করার পেছনেও আমার কোনো কারণ নেই, আমরা ফ্রেন্ড হতে পারি, আজকে থেকে আমরা ফ্রেন্ড। এই বলে যেই চলে গেলে লিয়ান এই ঘটনায় অনেক হার্ট হয়। আর যেও তখন লিয়ানের আড়ালে প্রচুর কান্না করতে থাকে। পরদিন স্কুলে আসলে জে আর লিয়ান কেউ কারোর সাথে কথা বলে না। আর আমরা লিয়ানের হাতে ব্যান্ডেজ দেখতে পাই। তখন এই ক্লাসে কাং জেকে দেখে তাকে হাত দিয়ে ইশারা করে, কিন্তু জে তাকে ইগনোর করে। ব্রেক টাইমে হাই ক্লাস পরিবারের ছেলেগুলো একসাথে বসে খেলা দেখছিল। তখন ওজিন তাকে বলে, যে আমেরিকাতে যাওয়ার আগে তোমার সাথে তার ঝগড়া বেঁধেছিল, তখন হয়তো তুমি রেগে তাকে কিছু বলে দিয়েছ, যার কারণে সে এমন করছে। লিয়ান বলে, আমার তো এমন কিছুই মনে পড়ছে না। তারা সবাই লিয়ানকে বলে জেকে সরি বলতে, তাহলে যেই হয়তো তাকে আবারও একসেপ্ট করে নিবে। আর তখনই সেখানে স্টেডিয়ামের সিট থেকে লিয়ানের আগে কাং উঠে যায়। এজন্য তখন তাকে কয়েকজন স্কলারশিপ স্টুডেন্ট ধরে নিয়ে যায় আর বলে, তোমার সাহস কি করে হলো যে তুমি লিয়ানের আগে সিট থেকে উঠে গেছো, যেখানে ইচ্ছে সেখানে বসে যাচ্ছ, আবার হাই ক্লাস স্টুডেন্টদের কাছে ক্লাসের ব্যাপারে জিজ্ঞেস করছো। ক্যাং বলে, এতে দোষের কি আছে? আমার আগের স্কুলে এখানকার মতো এত সাবজেক্ট ছিল না, তাই একটি মেয়েকে ক্লাসের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। তখন সে তাকে বলে, ওই ক্লাসে ফি দিয়ে পড়তে হয়, সেখানকার সর্বনিম্ন ফি হলো 40 মিলিয়ন। যা শুনে কাং অবাক হয়ে যায়। ছেলেটি তাকে বলে, এটা তোমার পুরনো স্কুল নয়, এখানে থাকতে হলে হাই ক্লাস স্টুডেন্টদেরকে বিরক্ত করা যাবে না, যেমন লিয়ান হেরার যেই তাদেরকে কখনোই রাগানো যাবে না। কাং বলে, এসবের মানে কি? তারা কি আমাদের থেকে আলাদা? সে বলে, অবশ্যই তারা আমাদের থেকে আলাদা, আমরা স্কলারশিপের স্টুডেন্ট, এজন্য আমরা নেভি কালারের ট্রাই পরি আর তারা মেরুন কালারের ট্রাই পরে। সে বলে, লিয়ানের দাদু এই স্কুল শুরু করেছিল আর বাকিদের পূর্বপুরুষেরাও এই স্কুলের জন্য অনেক কিছু করেছে, তাই তারা আমাদের থেকেই আলাদা, আমাদের তাদেরকে সম্মান দিয়ে চলা উচিত, কারণ তাদের জন্যই আমরা এখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছি। কাং বলে, হতে পারে তারা রিচ ফ্যামিলির, কিন্তু তারা তো আমাদের ক্লাসমেট, আমাদের বন্ধু। তখন সেলিটি বলে, তুমি কি জানো যে তুমি এখানে কিভাবে এসেছো? কারণ একটি স্কলারশিপের সিট খালি ছিল। আর তুমি কি জানো যে সিট কেন খালি ছিল? গত বছরে একটি ছেলেকে অনেক বোঝানোর পরেও সে আমাদের কথা মানেননি, যার কারণে লিয়ান তাকে মেরে ফেলেছিল। কিন্তু কাং তাদের এসব কথা তেমন একটি সিরিয়াসলি নেয় না এবং সেখান থেকে চলে যায়। আর লিয়ানদের কাছে এসে ডিরেক্টর লিয়ানকে বলে, কয়েকদিন হলো এই স্কুলে এসেছি, তোমাদের সাথে এখনো পরিচয় হয়নি আমার, আমি এখানকার নতুন স্টুডেন্ট। তখন সে হাত বাড়িয়ে দিলে লিয়ান তাকে ইগনোর করে চলে যায়। হেরে তো এইসব দেখে শক্ত হয়ে যায়। সব স্কলারশিপ স্টুডেন্টরা এসে লিয়ানের থেকে ক্ষমা চাইতে থাকে। তখন হেরা কাংকে বলে, তুমি এখানে নতুন, তাই কাল আমরা তোমার জন্য একটা ওয়েলকাম পার্টির প্ল্যান করেছি, তোমার জন্য কাল আমি গাড়ি পাঠিয়ে দেব। পরদিন গাড়ি পাঠিয়ে কাংকে সেই ক্লাবে নিয়ে যাওয়া হয়। আর এই ধরনের পার্টি দেখে
কাং শক্ত হয়ে যায়। সেখানে গিয়ে বড়লোক বাপেদের বকারে ছেলে মেয়েদের অবৈধ কাজকর্ম দেখে সে অবাক হয়ে যায়। তারা অনেকেই কাংকে দেখে বলে, তুমি সত্যি এখানে এসেছো? এরপর হেরা সবাইকে থামিয়ে কাংয়ের সামনে 5টি ড্রিঙ্কস নিয়ে আসে আর বলে, এটার মধ্যে একটি নর্মাল ড্রিঙ্কস আছে আর বাকিগুলো স্পেশাল। কাং তখন সেখানে যে কেউ দেখতে পায়। হেরা তাকে বলে প্রথমে সে একবার ট্রাই করবে আর এরপর পরেরগুলো কাংকে পান করতে বলে। কাং ড্রিঙ্কস করতে না চাইলেও তাকে জোর করা হয়, এজন্য সে ড্রিঙ্কস পান করতে বাধ্য হয়। কিন্তু এই ড্রিঙ্কসের মধ্যে ড্রাগস মেশানো ছিল, এজন্য তার শরীর খারাপ হয়ে হ্যালুসিনেশন হচ্ছিল। সে অনেক বেশি অসুস্থ হয়ে বমি করতে শুরু করে দেয়। ওয়াশরুমে এসে সে কিছুটা ফ্রেশ হয় আর অনেক রাগ হলেও সে কোনোভাবে নিজের রাগ কন্ট্রোল করে নেয়। এদিকে লিয়ান জেকে মেসেজ করে দেখা করতে বলে। লিয়ান তাকে সরি বলে। সে বলে সে যা ভুল করেছে সে সবকিছুর জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু যেই বলে তুমি কোনো ভুল করনি, সরি কেন বলছো? তুমি শুধু আমাকে বলে যাও, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে বলবো না যে আমি কেন এইসব করছি। লিয়ান তাকে বলে তোমার মাথার মধ্যে কি চলছে সেটা আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? এদিকে কাং হেরাদের সাথে ট্রুথ অর ডিয়ার খেলছিল। তখন কাংয়ের পালা আসলে সে ডিয়ার নেয় এবং তাকে 3 মিনিট পর্যন্ত পার্টিতে থাকা সবচেয়ে সুন্দরী মেয়েকে ফ্রেন্ডস কিস করতে বলা হয়। আর সে তখন সবগুলো মেয়েকে একবার করে দেখে যেতে শুরু করে। আর সে মনে মনে বলে, ভাইয়া তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই, এজন্য আমাকে যত দূরে যেতে হয় আমি যাব। অর্থাৎ গল্পের শুরুতে আমরা যাকে মারা যেতে দেখেছিলাম সেটা আসলে কাংয়ের ভাই ছিল। আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই কাং এই স্কুলে ভর্তি হয়েছে। আর তখনই সে হঠাৎ লিয়ানের সামনে তার গার্লফ্রেন্ড জেকে কিস করে বসে, যা দেখে উপস্থিত সবাই শক্ত হয়ে যায়। কিন্তু যেও তখন তাকে আটকানোর চেষ্টা করেনি, লিয়ান তাকে মেরে থামিয়ে দেয়। লিয়ান এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। এরপর আমরা লিয়ানের মাকে দেখতে পাই, যে একজন বড় বিজনেসম্যান উমেন ছিল। লিয়ানকে সে একদমই সময় দিত না। লিয়ান তাকে গিয়ে বলে, আপনি 3 মাস পর বাড়ি আসলেন, আমাকে কি আপনি একটু কেয়ার করেন না? আপনি কি এবার জানতেও চাননি আমার অবস্থা কেমন, আমি ঠিকভাবে খাবার খাচ্ছি কিনা? তার মা বলে, তোমার কেয়ার করার জন্য আমি 6 জন টিচার, 2 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, 3 জন হেলথ কেয়ার স্টাফ আর 4 জন নিউট্রিশনিস্ট রেখেছি, তোমার আর কি চাই? তার মায়ের মনে হতো যে মা বাবার দায়িত্ব সে কর্মচারী দ্বারা পূরণ করতে পারবে। লিয়ান তার মাকে কোনো কিছু না বলে রেগে তার গাড়ি নিয়ে চলে যায়। এদিকে কাং স্কুলে আসলে গতকালের ঘটনার জন্য কেউ তাকে পাত্তা দিচ্ছিল না। হেরে বলে, ছেলেটি যখন জেকে কিস করলো সে তাকে কিছু বলল না কেন? তাদের মধ্যে আবার কিছু চলছে না তো? তখনই সেখানে লিয়ান আর কিয়াং সামনাসামনি চলে আসে। তখন কাংয়ের একটি মেয়ের কথা মনে পড়ে, যে থেকে বলেছিল 1 বছর আগে লিয়ান একটি ছেলেকে মেরে ফেলেছিল, কিন্তু সেটাকে হিট অ্যান্ড রান কেস বলে ধামাচাপা দেওয়া হয়েছে। কাং বলে, কেন মেরে ফেলেছিল তাকে? সে কে? বলে, যের সাথে ফ্রেন্ডশিপ করার কারণে, কারণ যেই হলো লিয়ানের জীবন, তার একমাত্র দুর্বলতা হলো যেই। আর এই জন্য কাং জেকে টার্গেট করেছে লিয়ানকে সাহায্য করতে। তখন সবাই দাঁড়িয়ে যায় মজা দেখার জন্য, কিন্তু লিয়ান তাকে ইগনোর করে চলে যায়। যের কাছে এসে সে জানতে চায় কাল এরকমটা সে কেন করলো। যে বলে যে আমরা আর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই, তাই আমার কাকে ভালো লাগলো আর কার সাথে কি করলাম এটার সাথে তোমার কোনো লেনা দেনা নেই। লিয়ান বলে, আমার সাথে ব্রেকআপ করার জন্য তুমি স্কলারশিপ স্টুডেন্টের ব্যবহার করছো, যে কারণে তুমি আমার উপরে রেগে আছো সেটা আমি জেনেই ছাড়বো। এজন্যই আমার যত দূরে যেতে হয় আমি যাব, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না যতক্ষণ না তুমি আমার কাছে ফিরে আসছো। এরপর লিয়ান তার বন্ধু জিয়াংকে বলে দেয় কাংকে সাহায্য করতে। জিয়াংকে স্কলারশিপ স্টুডেন্টদের মারে আর কাংকে বোঝাতে বলে। এই শুনে কাং হাসলে সে তাকে মারতে যায়, কিন্তু কাংয়ের হাতে সে উল্টো মার খায় আর বলে, তুমি ভুল মানুষের গায়ে হাত তুলেছ, যে তোমাকে এতক্ষণ পিটালো তার গায়ে তোমার হাত তোলা উচিত ছিল। জিয়াং এটা শুনে তাকে মারতে যায়। তখন তাদের ক্লাস টিচার যিশু এসে এসব দেখেও কাউকে কিছুই বলে না। ক্লাস শেষে কাং জিয়ের সাথে কথা বলতে আসে, সে তাকে সেদিনের জন্য সরি বলে। যেই বলে, দেখো স্কলারশিপ স্টুডেন্ট, সেদিনের কথা বলে যাও, আর হ্যাঁ জীবিত থাকতে চাইলে এই স্কুল ছেড়ে দাও, কারণ তুমি লিয়ানের সাথে পাঙ্গা নিয়েছ। তার থেকে বাঁচার এই একটাই উপায় আছে। ক্যাং বলে, আমি নিজের খেয়াল রাখবো। আর আমার ভালো লেগেছে যে সেদিন তুমি আমাকে দূরে সরিয়ে দাওনি। আসলে যে লিয়ানকে রাগানোর জন্য কাংকে কিস করা থেকে আটকায়নি। লিয়ান সবসময় তাকে নিয়েই ভাবতে থাকে। লিয়ান পাগলের মতো জেকে ভালোবাসত। সে জের সাথে কাটানো মুহূর্তগুলোর ভিডিও দেখছিল। তখন হেরা সেখানে এসে বলে, তুমি তো প্রেমে পুরো পাগল হয়ে গিয়েছ। সে বলে, জেকে জ্বালানোর জন্য তুমি অন্য কারোর সাথে ডেট করো, যেন যেই এসব দেখে তোমার কাছে ফিরে আসে। তোমার এমন একটি মেয়ে দরকার যে তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করবে, আর এরপর যেই তোমার কাছে ফিরে এলে সে পিছু চলে যাবে। আর সে মেয়েটাই একমাত্র আমি হতে পারি। কিন্তু লিয়ান তার কথায় কোনো গুরুত্ব দেয় না
আসলে লিয়ান ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী, আর এজন্যই হেরা তাকে পছন্দ করত। আর এরপর আমরা দেখি উজিনের সাথে তাদের ক্লাস টিচার যিশুর এফার ছিল। তারা দুজন একসাথেই থাকতো, শুধু স্কুলে গিয়ে কেউ কাউকে না চেনার ভান করত, যে ব্যাপারটা উজিন তার বন্ধুদের থেকেও লুকিয়ে রেখেছিল। এরপর কাং স্কুলে তার আগের স্কুলের এক বন্ধুকে দেখতে পায়, যার নাম ছিল তেহু। সে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তেহু কোনোভাবে সেখানে পরিচয় গোপন করে রেখেছিল। তার গলায় আমরা মারুন কালারের টাই দেখতে পাই, তাই সে কাংয়ের সাথে কথা বলে না এবং সে থেকে না চেনার ভান করে। লোকারে কাং দেখে জিয়াং, যে ছিল লিয়ানের ডান হাত, সে লিয়ানকে ড্রাগস সাপ্লাই দিচ্ছে। তখন তার মনে পড়ে যায় ইনহো তাকে বলেছিল যে জোশিন স্কুলে ড্রাগস থেকে শুরু করে সমস্ত অপকর্ম করে স্টুডেন্টরা। সে তার ভাইয়ের একটি ব্রেসলেট নিয়ে তার কথাই ভাবছিল। এরপর আমরা দেখি লিয়ানের ক্লাস প্রেসিডেন্ট নামজু। আসলে সে ছিল তাদের স্কুলের প্রিন্সিপালের ছেলে, যে ব্যাপারটা তার স্কুলের সবার থেকে লুকিয়ে রেখেছিল। তার মাতাকে বলে লিয়ান ওজিনের সাথে ফ্রেন্ডশিপ করতে, কিন্তু নামজুর এসব একদমই ভালো লাগে না। সে লিয়ানদের স্কুলে এমন প্রভুত্ব চালানোকে প্রচুর ঘৃণা করত, কিন্তু সে কাউকে কিছু বলতে পারত না। পরদিন কাং এসে ক্লাস টিচার যিশুকে বলে, জিয়াংকে আমি ড্রাগস সাপ্লাই দিতে দেখেছি, আপনি এখনই তার লকার চেক করুন। কিন্তু যিশু বলে, কারো লকার চেক করা আমার স্কুলের নিয়মের বাইরে। ক্যাং বলে, আপনি যদি এটা না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব, কারণ আপনি সেদিন আমাকে হামলা হতে দেখেও কাউকে কিছু বলেন। আমি এখনকার র্যাগিং আর বৈষম্যের ব্যাপারে মিডিয়াকে সবকিছু জানিয়ে দিব। তখন যিশু বাধ্য হয়ে মাস্টারকে দিয়ে জিয়াংয়ের লকার খোলে, কিন্তু সেখানকার ওষুধ দেখে যিশু তাকে বলে, আমাদের স্কুলের স্টুডেন্টরা এইসব ওষুধ অতিরিক্ত মেন্টাল প্রেশারের কারণে নিয়ে থাকে, এটা কোনো ড্রাগস নয়। এতে ক্যাং আশাহত হয়ে পড়ে। সে শিওর ছিল যে জিয়াং স্টুডেন্টদেরকে নেশাদ্রব্য সাপ্লাই করে। এদিকে যে একটি আননোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট এসেছিল, এ দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই সেখানেই ইনহো চলে আসে। এইসব দেখে তাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। যে তখন বলে, তুমি জানো না আমার বাবা কতটা ডেঞ্জারাস মানুষ, সে যদি এইসব জানতে পারে তাহলে মায়ের মতো আমাকে ওই বাড়ি থেকে বের করে দেবে। আর এই ভিডিও দেখে যে মেন্টাল প্রেশারের মধ্যে পড়ে যায়। যে হেরাকে বলে, কাউকে খুঁজে বের করো যে আননোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইনফরমেশন আমাকে দিতে পারবে। হেরা মনে মনে বলে, আমাকে সে এমনভাবে ট্রিট করে যেন আমি তার চাকরানি। আসলে যেই হেরাদের চেয়েও অনেক বেশি ধনী ছিল, এই কারণে হেরা এমনটা ভাবত। কিন্তু যেই একদম অন্যরকম একটা মেয়ে ছিল। আর এরপর স্কুল থেকে সবাই একটি ট্রিপে চলে আসে। এখানে সবাই যে যার মতো অ্যাডভেঞ্চার এনজয় করে। তারা চারজন দেখা করলে যেই লিয়ানকে দেখে রেগে চলে যায়, আর কাঙের সাইকেলে করে সে বাইরে চলে আসে। যে ব্যাপারটা লিয়ান দেখতে পেয়ে অনেক কষ্ট পায়। কাং তাকে সাইকেলে করে পুরো সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখায়, যে তখন অনেক ভালো লাগে। তার একটি স্টোরে আসলে বৃষ্টির জন্য তারা সেখানে বসেছিল। একটি কুকুরছানা দেখে যেই অনেক খুশি হয়ে যায়। তখন ক্যাং তাকে দেখে বলে, প্রথমবারের মতো তোমাকে হাসতে দেখছি, তুমি হাসলে অনেক বেশি সুন্দর লাগে। কাং তাকে বলে, তুমি সুন্দরী, ধনী, তোমার কাছে সবকিছু রয়েছে, কিন্তু তোমার মুখে কেন হাসি থাকে না? যে বলে, বাবা আমাকে এইভাবেই বড় করেছে, আমাদের বাবা অনেক স্ট্রেট, সে ছোট থেকেই আমাকে অকারণে হাসে এবং অকারণে কাঁদতে নিষেধ করেছে। এই বলে সে চলে যাচ্ছিল। তখন কাং তার শার্টটি খুলে তাকে পরিয়ে দেয়। এদিকে বাকি স্কলারশিপ স্টুডেন্টরা কাংকে সাহায্য করার জন্য তার রুমের সামনে দাঁড়িয়েছিল। কাপড় ভেজে থাকে যেই কাংকে বলে, তুমি চাইলে আমার রুম থেকে কাপড় শুকিয়ে নিতে পারো, আমার রুমে স্টিমার রয়েছে। তখন সেখানে উজিন আর তার টিচার গার্লফ্রেন্ড একসাথে ঘুরছিল। তখন যিশু কাংকে যে রুমে ঢুকতে দেখে ফেলে। সে উজিনকে বলে দেয় যে সে কাংকে যে রুমে যেতে দেখেছে। এদিকে লিয়ানের মুখে ঘুম লেগে আসে, যে কাঁধে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ে। তখন যেই তাকে বলে, আমারও সেদিন খারাপ লাগেনি, যখন তুমি সবার সামনে আমাকে কিস করেছিলে। কাং তখন তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করে। এদিকে উজিন লিয়ানকে কল করে বলে দেয় যে সে কাংকে যে রুমের দিকে যেতে দেখেছে। কাংকে যেকে কিস করতে যাচ্ছিল, তখন সে কাংয়ের হাতে একটি ব্রেসলেট দেখতে পায়। তখন সে কনফিউজড হয়ে যায়। আর তখনই সেখানে লিয়ানের প্রিন্সিপাল চলে আসে। পরদিন লিয়ান হেরাকে বলে, আমি তোমার সাথে ডেট করার জন্য রাজি আছি। আর এই কথা শুনে তো হেরা অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন কাংকে যে রুমে ঢোকার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, কিন্তু তখনই সেখানে যে চলে আসে। সে আমার রুমে জোর করে ঢোকেনি, আমি তাকে আমার রুমে নিয়ে গিয়েছিলাম। তাই যদি কাউকে শাস্তি দেওয়ারই হয় তাহলে সেটা আমাকে দিন। আর এখন যেই তো ছিল স্কুলের কুইন, এজন্য তারা তাকে কিছুই বলতে পারে না। যে এই কাঙের হাত ধরে লিয়ানকে বলে, আজ থেকে তুমি তাকে কিছুই বলবে না, আমি মজা করছি না, আমি তাকে পছন্দ করি, তাই দ্বিতীয়বার তাকে বিরক্ত করবে না। এরপর সে কাংকে বলে, তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি? তুমি আসলে কে? কাং সত্যটা লুকিয়ে তাকে বলে,
আমি টপার হতে চাই। আমি শুনেছি তোমার আগে কেউ যেতে পারে না, তুমি এখানকার টপার, তাই আমি তোমার জায়গা নিতে এসেছি। এদিকে লিয়ান অনেক বেশি রেগেছিল। পরদিন যেই কাংকে সাথে করে নিয়ে স্কুলে যায়, সে ব্রেসলেটের ব্যাপারে জানতে চাইলে কাং বলে এটা একটা মিউজিক ব্র্যান্ড মেম্বারদের সাইন। সে একটি মিউজিক ব্র্যান্ডের মেম্বার, সেখানকার সব মেম্বারই এটা পড়ে, যে এটা নিয়ে তেমন আর মাথা ঘামায় না। সবাই তাদের দুজনকে একসাথে স্কুলে আসতে দেখে শকড হয়ে যায়। সাথে সাথে পুরো স্কুলে ব্যাপারটা ভাইরাল হয়ে যায় যে তার হাত ধরেই স্কুলে আসে, যেটা প্রিন্সিপালও দেখতে পায়, কিন্তু সে তাকে কিছু বলার সাহসও পায় না। স্পেশাল ক্লাসে হীরা জের জায়গায় বসে আর বলে বর্তমান পরিস্থিতিতে যে লিয়ানের পাশে বসা ঠিক হবে না। তখন আমরা দেখি যে যেই কাং এর জন্য আরও একটি চেয়ার নিয়ে এসেছে, অর্থাৎ কাংও এখন থেকে তাদের সাথেই ক্লাস করবে। হেরে বলে এটাই স্পেশাল ক্লাস, এখানে আমরা চারজন ছাড়া কেউ আসতে পারে না। যে থেকে বলে যে কেউ বলতে তুমি কি বোঝাতে চাইছো, তার ক্লাস ফিস শিডিউল সবকিছু চেঞ্জ করে দিয়েছি। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমি তোমাদের জন্য আলাদা ক্লাস নিব। লিয়ান এসব দেখে কি করবে কিছুই বুঝতে পারে না, সে যেন জেকে চিনতে পারছে না, কারণ স্কুলের মধ্যে অনেকটাই ফেমাস হয়ে গিয়েছিল। স্কলারশিপ স্টুডেন্টরা বলে তুমি কুইন জেকে ডেট করছো, তুমি আমাদের জন্য নতুন এক আশা হয়ে এসেছো। এরপর লিয়ানদের একটি গেমস ছিল, তখন খেলা শুরু হলে লিয়ানরা খেলায় জিতে যায়। আর এরপর লিয়ান হঠাৎ গিয়ে হেরাকে সবার সামনে কিস করে বসে, যেটা যেই গ্যালারি থেকে দেখতে পায়। আর এতে হেরা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে লিয়ানকে সবসময় নিজের করতে চেয়েছিল। সে তার ফ্রেন্ডদেরকে বলে যে সে আর লিয়ান ডেট করছে। এরপর আমরা দেখতে পাই স্কুল কর্তৃপক্ষ সব স্টুডেন্টদের তাদের ফোনের সমস্ত ডেটা কালেক্ট করে নেয়, যে ব্যাপারটা স্কুলের কেউই জানতো না। এরপর প্রিন্সিপাল সেই সব ডেটা লিয়ানের মাকে দিয়ে আসে। স্টুডেন্টদের সমস্ত কিছুর উপরে নজর রাখতেই তারা এই কাজ করত। আর এই জোশেন স্কুল লিয়ানদের জোশেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটি অংশ ছিল। রাতে যেই লিয়ানকে ডেকে বলে হেরেকে এসবের মধ্যে ইনভলভ করে কি প্রমাণ করতে চাইছো। লিয়ান বলে আমাদের সম্পর্ক আর আগের মতো নেই, তাই আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তখন লিয়ান হেরাকে কল করে তার বাড়িতে ডেকে নেয়। যাওয়ার সময় হেরাকে যেই বলে লিয়ান যে খেলা খেলছে এই নোংরা খেলায় তুমি অংশগ্রহণ করো না। পরদিন কাং জের জন্য রাস্তায় অপেক্ষা করছিল, যে থেকে সাইকেলে করে একটি জায়গায় নিয়ে যায়। তাকে একটি খাবার কিনে দিলে যে থেকে বলে এইসব করো না প্লিজ, আমি তোমাকে পছন্দ করি না, তাই তুমিও আমার জন্য কোনো ফিলিংস রেখো না। আমি যাই করছি না কেন সেটা তোমার ভালোর জন্যই করছি। তুমি আমার সাথে যেটা করেছো এরপর তুমি স্কুলেই টিকতে পারবে না, পুরো স্কুল তোমাকে বুলি করতো। আর এই বুলির হাত থেকে বাঁচানোর জন্যই আমি তোমার সাথে এইসব নাটক করছি, কারণ আমি চাই না আমার জন্য আবারও কারো ক্ষতি হোক। এরপর স্কুলে প্যারেন্টসদের একটি ইভেন্ট ছিল, এই জন্য যে বাবা তার জন্য ড্রেস আর জুয়েলারি সিলেক্ট করে দেয়। তার বাবা থেকে রোবটের মতো ট্রিট করত, যেন জের কোনো পার্সোনাল লাইফ নেই। যে তার বাবাকে অনেক বেশি ভয় পেত। পরদিন রাতে হীরা তার বাবাকে নিয়েই ইভেন্টে যাচ্ছিল। তার বাবার একটি ট্রেডিং কোম্পানি ছিল। সে হীরাকে বলে যেহেতু তার বন্ধু, সে কি জের মাধ্যমে তার বিজনেসে কোনো হেল্প করতে পারবে কিনা। সে বাবার সাথে পরিচিত হতে চাইছিল, কারণ তাদের কোম্পানির অবস্থা এখন খুব একটা ভালো নয়। হীরা তখন প্যারালার মধ্যে পড়ে যায়, কারণ তার আর জেইর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। পার্টিতে ক্যাং পিয়ানো বাজানোর জন্য আসে, তখন জেকে দেখে সে তার রূপের অনেক প্রশংসা করে। যে বলে তোমার আমাকে প্রশংসা করে আমাকে ইমপ্রেস করার পেছনের কারণটা কি সেটা আমি জানি না, কেন জানি মনে হয় তোমার এই হাসির পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। এদিকে লিয়ান আর তার মা স্কুলে আসলে সবাই তাদেরকে সম্মান জানাচ্ছিল। লিয়ানের মা স্পিচ দেওয়ার সময় তখন সেখানে জের বাবা চলে আসে, আর সবাই থেকে অ্যাটেনশন দিতে থাকে, কারণ জের বাবাও একজন বিজনেসম্যান ছিল। লিয়ানের মার জের বাবা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। হেরা জের সাথে তার বাবার পরিচয় করিয়ে দিলে যেই তাদের কোনো রকমে ইগনোর করে চলে যায়, কারণ যেই হেরার উপরে রেগেছিল। হেরা তার কথা মতো লিয়ানের সাথে ব্রেকআপ করেনি। হেরা তাকে বলে আমার বাবাকে সাহায্য করা কি তোমার জন্য অনেক কঠিন ছিল। যে বলে কঠিন ছিল না, আমার জাস্ট করার ইচ্ছা হচ্ছে না। হের এতে জের উপরে অনেক রেগে যায়। হেরের বাবা কয়েকবার জের বাবার সাথে পরিচয় হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এদিকে একজন জেই আর লিয়ানের বিয়ের কথা বললে জের বাবার লিয়ানের মা ব্যাপারটা এড়িয়ে যায়, কারণ তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। তারা তো এই বিষয়ে ভাবতেও পারে না। এদিকে চোখের সামনে নিজের বাবাকে অপমান হতে দেখে হেরা আরও রেগে যায়। অন্যদিকে কাং পাগলের মতো পিয়ানো বাজাচ্ছিল। তখন হেরা কাংকে সেখানে নিয়ে এসে জের বাবাকে বলে এটা স্কলারশিপ স্টুডেন্ট কাংহা, জের বয়ফ্রেন্ড। সে সবার সামনে কাংহাকে জের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। আর এই ঘটনা দেখে সবাই শকড হয়ে যায়, যে এতে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তার বাবা বাড়ি এসে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে,
তখন স্কলারশিপ স্টুডেন্টের কথা শুনে জের সৎ ভাই জেকে নিয়ে মজা করতে থাকে, যা দেখে তার বাবা তাকে মেরে সেখান থেকে বের করে দেয়। ক্যাংয়ের ব্যাপারে সে জিজ্ঞেস করলে যেই বলে তার প্রতি শুধুই আমার দয়া হয়েছিল, তার ক্ষতি হতে পারে ভেবে শুধু তো তাকে দয়া করেছিলাম, এর বেশি কিছুই না। মানুষ এটাকে তেল থেকে তাল বানিয়ে ফেলেছে। জের বাবা তখন বলে, তুমি অনেক পড়াশোনা করেছ, এখন নিউ ইয়র্কে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। সে তার বিজনেসের লাভের জন্য তাকে একটি বড় কোম্পানির সিওর ছেলের সাথে বিয়ে দিতে চায়, যে তার বাবার মুখের উপরে কোনো কথা বলতে পারে না। পরদিন যেই স্কুলে এসে কাংকে সরি বলে, কারণ গত রাতে তার বাবা কাংয়ের সাথে মিসবিহেভ করেছিল। কাং বলে স্কুলের সবাই তো তার চেয়েও অনেক বাজেভাবে ট্রিট করে থাকে। সে বলে, তবে তুমি প্রথম যে আমাকে সরি বলছো, তুমি তাদের থেকে অনেক আলাদা একটি মেয়ে। যে আবারও তাকে এই স্কুল ছেড়ে দিতে বলে। কাং বলে, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি নিজেকে নিয়ে ভাবো। তুমি বাইরে থেকে নিজেকে স্ট্রং দেখাও, কিন্তু ভেতরে তুমি একদমই আলাদা। তুমি চাইলে আমরা সত্যি সত্যি ডেট করতে পারি, আমি তোমাকে সাহায্য করতে চাই। তখন যে ইনহানের কথা মনে পড়ে যায়, কারণ ইনহানও তার সাথে এইভাবেই কথা বলতো। যেই তাকে বলে, তুমি আর আমি কখনোই ডেট করতে পারি না, তাই এইসব কথা ভুলে যাও। এরপরেই আমরা দেখি ওজিন তার গার্লফ্রেন্ড যিশুকে একটি লাক্সারিয়াস ব্র্যান্ডেড ব্যাগ গিফট করে, আর এই ব্যাগ যিশুর কাছে দেখে যে বুঝতে পারে যে উজিনের সাথে তাদের ক্লাসের টিচারের এফআইআর রয়েছে। এরপরেই কাংয়ের কাছে কেউ একটি ভিডিও পাঠায়, যেখানে তার ভাইকে প্রচন্ড মারধর করা হয়েছিল। এই ভিডিও দেখে কাং অনেক কষ্ট পায়। কাং কিছুই করতে পারছিল না, স্কুলে র্যাগিং, ড্রাগস, বৈষম্য সব কিছু চলছিল। এরপরে হেরা আর জেইকে দেখতে পাই, যে তার থেকে সেই আননোন অ্যাকাউন্টের ইনফরমেশন চাইলে হেরা বলে, আমি শুধু এতটুকু জানতে পেরেছি যে সেই মেসেজগুলো আমাদের স্কুলের লোকেশন থেকে পাঠানো হচ্ছে। আর হ্যাঁ, আজকে থেকে আমি তোমার ফ্রেন্ড নই, এমনিতেই তুমি কখনো আমাকে তোমার বন্ধুই মনে করনি, আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। এজন্য তোমাকে বলছি, আমি লিয়ানকে পছন্দ করি সেই ছোটবেলা থেকেই, কিন্তু তোমার জন্য আমি তাকে কখনোই বলতে পারিনি আমি তাকে প্রপোজ করতে যাচ্ছি। যেই বলে, তোমার যা ইচ্ছা তুমি করো। তুমি কি ভেবেছো যে আমি এইসব শুনে তোমাকে কয়টা থাপ্পড় মেরে দিব? আমি তার থেকেও খারাপ কিছু করতে পারতাম, কিন্তু তুমি তো এইমাত্র বললে যে আমাদের মধ্যে আর ফ্রেন্ডশিপ নেই, তাই আমার সাথে লড়াই করার কোনো কারণই বেঁচে নেই। এই ঘটনায় হেরা অনেক কষ্ট পায়, ছোটবেলার কথা ভেবে সে কান্না করতে থাকে। এরপর জের বাবা তার হবু স্বামীর সাথে দেখা করানোর জন্য তাকে নিয়ে আসে। জের হবু স্বামী তাকে দেখে তখনই পছন্দ করে ফেলে। তখন তাকে আবারও সেই আননোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেসেজ করা হয়, তাকে বলা হয় তার প্রেগনেন্সির ভিডিও তার বাবার কাছে পাঠিয়ে দিবে। এই মেসেজ দেখে তার প্যানিক অ্যাটাক চলে আসে, সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এই জন্য পরদিন সে স্কুলে আসতে পারেনি। লিয়ান আর ক্যাং দুজনেই জের জন্য অপেক্ষা করতে থাকে। যে তাদের একটি ফার্ম হাউসে ছিল। এরা কাংকে জের অ্যাড্রেস দিলে কাং সেখানে চলে আসে। যেই বলে, তুমি কেন এখানে এসেছো? কাং তাকে বলে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, সমস্যা যাই হোক না কেন আমি তোমার সাহায্য করব। তুমি একা একা কেন এভাবে কষ্ট পাচ্ছ? এভাবে একদিন তুমি শেষ হয়ে যাবে। যেই বলে, প্লিজ এখান থেকে চলে যাও, তুমি আমাকে কেন সাহায্য করতে পারবে না? কেউ আমাকে ব্ল্যাকমেল করছে। কাং বলে, কি নিয়ে ব্ল্যাকমেল করছে? তুমি এমন কি করেছো যে তোমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে? যেই বলে, আমি কারো জীবন নিয়ে নিয়েছি। কাং এটা শুনে একদম শকড হয়ে যায়। যে মানুষটিকে সে ভালোবেসে ফেলেছে সে বলছে সে তার ভাইকে হত্যা করেছে। এদিকে লিয়ান জানতে পারে যে কাং ইরহানের ভাই, এজন্য সে দৌড়ে জের কাছে আসতে থাকে। যে কাংকে বলে, একজন স্কলারশিপ স্টুডেন্টের জীবন নিয়ে নিয়েছি আমি। তখন কাং তাকে বলে, তুমি যার জীবন নিয়েছ সেটা আমার ভাই ছিল, আমি ইনহানের ছোট ভাই। এটা শুনে যেই শকড হয়ে যায়। তখন আমরা কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। লিয়ানের বন্ধুরা সবসময় ইনহানকে প্রচন্ড বলি করত। তাদের ভয়ে একদিন একটি জায়গায় লুকিয়েছিল। সেদিন জের ভাই তার আর লিয়ানের একটি গোপন ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছিল। সে থেকে বলছিল যে এর সব সম্পত্তি তার নামে করে দিতে, না হলে সে এই ভিডিও তার বাবার কাছে পাঠিয়ে দিবে। তখন থেকে যেই মানসিকভাবে ভেঙে পড়ে। ইনহান লুকিয়ে লুকিয়ে এই সব কিছুই শুনে ফেলছিল। সে তখন জেকে সাহায্য করতে চেয়েছিল, যেখানে সে নিজেই ভালো ছিল না। আর এরপর থেকেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। একদিন তারা দুজনে বসে গল্প করার সময় সবাই জের সাথে তাকে দেখে ফেলে। আর এরপর থেকে ইনহানের উপরে বলির পরিমাণ আরো বেড়ে যায়। সিন প্রেজেন্টে এলে যেই বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি আমাদের সাথে অভিনয় করেছো, তুমি এখানে এসেছো প্রমাণ জোগাড় করতে, তাই না? ক্যাং বলে, আমি প্রথমে তোমার সাথে অভিনয় করেছি, কিন্তু এখন না। আমি শুধু জানতে চেয়েছিলাম আমার ভাই কিভাবে মারা গেল। তুমি আমাকে প্লিজ সাহায্য করো। আমি জানি তুমি তার মৃত্যুর জন্য দায়ী নও, কারণ তুমি অন্যদের মতো নও। তখন সেখানে লিয়ান এসে তাকে মারতে থাকে। দুজনের মধ্যে মারামারি বাঁধলে তার মনে পড়ে যায়
সে ইনহানকে বলি থেকে বাঁচায়নি। সবাই ইনহানকে অনেক বলি করেছে। লিয়ান তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। এরপর স্কুলের কর্তৃপক্ষ জেনে যায় যে কাং হলো ইনহানের ভাই। এজন্য তারা তাকে এই স্কুল নিজ থেকেই ছেড়ে দিতে বলে, না হলে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দিবে, যেটা তার ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে। কিন্তু তখন দেখা যায় কাং প্রিন্সিপালের সব কথাই রেকর্ডিং করে রেখেছে। সে বলে তাকে স্কুল থেকে বের করে দিলে সেই অডিও রেকর্ড মিডিয়ায় দিয়ে দিবে। এই ঘটনায় তারা হতবাক হয়ে যায়, আর এই কারণে তারা কাংকে স্কুল থেকে বের করতে পারে না। এরপর লিয়ান জেকে বলে, তুমি এখন থেকে একা কোথাও যাবে না, আর স্কুলে আমার থেকে দূরে থাকবে না। যেই বলে, কেন? তুমি কি ভাবছো যে কাং আমাকে মেরে ফেলবে? তুমি জানো যে স্কলারশিপ স্টুডেন্ট আমাদের থেকে আলাদা নয়। স্কুলের এই বৈষম্য আমাদের জন্যই শুরু হয়েছিল। আমার এসব আর ভালো লাগে না, আর আমাকে নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নেই, কারণ আমি সামনের সপ্তাহে নিউ ইয়র্কে চলে যাচ্ছি, আর এরপর আমার বিয়ে হয়ে যাবে। লিয়ান বলে, নিউ ইয়র্কে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দাও যেই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু যেই বলে, আমি তো তোমাকে ভালোবাসি না, এই বলে সে চলে যায়। বাড়ি এসে দেখে হেরা তার শয়তান ভাইয়ের সাথে বসে গল্প করছে। তখন হেরা তাকে একটি ওয়েলফেয়ার পার্টির কার্ড দিয়ে বলে, তুমি নিউ ইয়র্কে চলে যাবে বলে আমি তোমার জন্য একটি ওয়েলফেয়ার পার্টি রাখছি, কারণ সবাই এখনো আমাদেরকে ফ্রেন্ড মনে করে, তাই কোনো ঝামেলা না করে পার্টিতে চলে আসবে। সে বলে, আর আমি লিয়ানকে প্রপোজ করে দিয়েছি, এখন শুধু তার উত্তরের অপেক্ষায় রয়েছি, তাই আমার রাস্তায় আসার চেষ্টা করো না, চুপচাপ নিউ ইয়র্কে চলে যাও। যদি না করো তাহলে আমি তোমার জীবন নরক বানিয়ে দিব। আসলে জের ভাই জাং হেরাকে বলেছে তার কাছে এমন কিছু আছে যার মাধ্যমে জেকে হাতের পুতুল বানানো যাবে। হেরে জানতো না যে জাং আসলে জের ভিডিওর কথা বলেছে। যে বলে, তুমি এমন কি করে নিবে? হেরে বলে, যাই করি না কেন, আমি এইবারে চুপ করে বসে থাকবো না। তখন যাওয়ার সময় হেরা বলে, আমি সেদিন যাওয়ার সময় জানি না কেন কান্না করেছিলাম, হয়তো একটা সময় সত্যিই আমি তোমাকে ফ্রেন্ড মনে করতাম। এই বলে চলে যাওয়ার সময় যেই হঠাৎ তাকে জড়িয়ে ধরে আর বলে, নিজের খেয়াল রেখো, এটাই আমাদের শেষ কথা, কারণ যেদিন পার্টি রেখেছ সেদিনই আমি নিউ ইয়র্কে চলে যাচ্ছি, তাই আমি পার্টিতে যেতে পারবো না। এদিকে স্কুলের তেহু নামের সেই ছেলেটিকে সবাই বলি করছিল, কারণ ছেলেটি কাঙের স্কুলে একসাথে পড়তো। সে কাঙের বন্ধু ছিল। সে প্রথম থেকে জানতো যে ইনহানের ভাই হলো কাং, কিন্তু সে কাউকে কিছুই বলেনি। তার উপর সে স্কুলে পরিচয় গোপন করে ধনির ছেলে সেজে তাদের সাথে মিশছে। কাং এসে তখন তেহুকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়, আর তাদের দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। নামজু এসব দেখে অনেক রেগে যায়। কাং তেহুকে এসে সরি বলে। তেহু বলে, তারা কখনোই পাল্টাবে না, তাই তোমার লড়াই এখানেই থামিয়ে দাও, আমি আর তোমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না। আর এরপর আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যে জেকে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করত, আর এটি ছিল ক্লাস প্রেসিডেন্ট নামজু। সেই স্কুলের এইসব বৈষম্য একদমই পছন্দ করতো না, এবং ইনহান ছিল তার বেস্ট ফ্রেন্ডের মৃত্যুর প্রতিশোধ নিতেই সে এইসব করছে। সেই স্কুল প্রিন্সিপাল অর্থাৎ তার মায়ের ল্যাপটপ থেকে সমস্ত ইনফরমেশন নিজের কাছে নিয়ে নিয়েছে, আর তখনই তার চোখে সেই ভিডিওটি পড়ে যায়, অর্থাৎ জে আর লিয়ানের গোপন ভিডিও। সাথে সাথে সেই ভিডিওটি জেকে পাঠিয়ে দেয় আর বলে, তোমাদের সাথে আরও অনেক কিছু খারাপ হবে, তোমরা শুধু অপেক্ষা করো। যেই এসব দেখে একদম ডিপ্রেশনে পড়ে যায়। স্কুলের সবাইকে তার ব্ল্যাকমেলার মনে হয়, কারণ সে জানতো স্কুলের কেউই তাকে ব্ল্যাকমেল করছে। যে কাংকে ডেকে বলে, আমি তোমাকে সব বলছি যে সেদিন ইনহানের সাথে কি হয়েছিল। সেদিন উজিন ছিল। সেদিন রাতে সে লিয়ানের বন্ধুদের বুলি সহ্য করতে পারেনি, পার্টি থেকে পালিয়ে চলে গিয়েছিল, আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কাং বলে, তাকে এতটা নির্যাতন করেছে যে সে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এইসব লিয়ান করেছে, তাই না? যেই বলে, লিয়ান কিছুই করেনি, সব দোষ আমার। যদি আমি তার সাথে ফ্রেন্ডশিপ না করতাম তাহলে হয়তো স্কুলের সবাই তাকে এত বুলি করতো না, তাই কাউকে দোষ দেওয়ার হলে আমাকে দাও। যে তখন বলে, আমাকে সাহায্য করো প্লিজ, আমাকে একজন ব্ল্যাকমেল করছে। আর এখন এইসবের মধ্যে লিয়ানও জড়িয়ে গিয়েছে। কাং বলে, আমার থেকে কেন সাহায্য চাইছো? আমার উদ্দেশ্য তো সেটাই, যেটা ওই ব্ল্যাকমেলার চাই। যেই বলে, লিয়ানকে আমি অনেক ভালোবাসি, তাকে আমার বাঁচাতেই হবে। এই মুহূর্তে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। কাং এটা শুনে কান্না করে ফেলে আর বলে, তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো? তুমি কি করে ভাবলে যে আমি লিয়ানের সাহায্য করব? এরপর হেরা দেখে তার বাবা তাকে নিতে গাড়ি পাঠায়নি। উজিন তখন তাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসে। বাড়ি এসে হেরা দেখে পুরো বাড়িতে কেউ নেই। তাদের এতগুলো কাজের লোক, কিন্তু কোথাও কাউকেই দেখা যাচ্ছে না। তখন তার মা কান্না করে বলে, আমাদের সবকিছুই শেষ হয়ে গিয়েছে। হেরা আসলে হেরার বাবার কোম্পানির শেয়ার মার্কেটের জন্য ব্যাংক করভাট হয়ে গিয়েছে, এবং তাদের কোম্পানির অনেক টাকা লোন হয়ে গেছে।
আর এজন্য তাদেরকে এখন এই বাড়ি ছেড়ে দিতে হবে। পরদিন যেই কোরিয়া থেকে নিউ ইয়র্কে যাওয়ার জন্য তার হবু হাজব্যান্ডের সাথে বের হয়, আর এদিকে লিয়ান জেইকে না যেতে দেওয়ার প্ল্যান করে। এদিকে তখন রাতে ফেয়ারওয়েল পার্টি শুরু হয়ে গিয়েছিল। সবাই হেরার জন্য অপেক্ষা করছিল। হেরে তখন খুব সাধারণভাবে পার্টিতে চলে আসে, যা দেখে উজিন অবাক হয়ে যায় আর বলে, তোমাকে আজকে একদম অন্যরকম লাগছে। হেরে বলে, আমি আজকে সিম্পল লুকে আসতে চেয়েছিলাম। আর তখনই সেখানে সব স্কলারশিপ স্টুডেন্টসরা চলে আসে। তখন কাংকে দেখে অনেক রিচ মনে হচ্ছিল, তাকে একদমই গরিব মনে হচ্ছিল না। হেরা তাকে দেখে একদমই শকড খেয়ে যায়। কাং এসে তাকে বলে, ধন্যবাদ হেরা, আমাদের স্কলারশিপ স্টুডেন্টদেরকে ইনভাইট করার জন্য। হেরা বলে, তাকে আজকে দেখতে একদম অন্যরকম লাগছে। আর কাংয়ের এই লুকের মাধ্যমে আমরা বুঝতে পারি না যে কাং আসলেই ধনী নাকি গরিব। যাই হোক, তখন আমরা নামজুকে দেখি। তার কাছে কাংয়ের মেসেজ আসলে সে এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন কাং এসে বলে, তুমি আমাকে সেদিন ইনহানের ভিডিও দিয়েছিলে, আর যে কে ব্ল্যাকমেল তুমিই করেছো, তাই না? অর্থাৎ কাং কালপেটকে ধরে ফেলেছে। নামজু বলে, তুমি কি জানতে চাও? কাং বলে, এইসব করার পিছনে তোমার আসল উদ্দেশ্য কি? নামজু বলে, আমি স্কুলের বৈষম্য বন্ধ করতে চাই, আর ইনহানের হত্যাকারীদেরকেও প্রাপ্য শাস্তি দিতে চাই। এদিকে হেরা লিয়ানের জন্য অপেক্ষা করছিল, আর তখনই সেখানে লিয়ান জেকে নিয়ে হাজির হয়ে যায়। লিয়ান প্ল্যান করে যে হবু হাজব্যান্ডকে ড্রাগসের মামলায় ফাঁসিয়ে জেকে এখানে নিয়ে এসেছে। এই দেখে হেরা অনেক রেগে যায়। তখন লিয়ান হেরাকে বলে, তুমি আমার উত্তরের অপেক্ষায় ছিলে, তাই না? আশা করি আমার উত্তর তুমি পেয়ে গিয়েছ। লিয়ান সবার উদ্দেশ্যে বলে, আমি আর যেই আবারও এক হয়ে গিয়েছে। সে কাংকে বলে, তুই আর কখনোই জের কাছে আসার চেষ্টা করিস না। তখন আমরা যেই আর লিয়ানের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তারা দুজন একসাথে অনেক বেশি হ্যাপি ছিল। একদিন দুজন দুজনের প্রতি অ্যাট্রাক্ট ফিল করলে তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। আর তখনই এটা জের ভাই জাং ভিডিও করে নিয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষ হলে নামজুকে বলে, তুমি বলেছ যে তুমি আমাকে সবগুলো ভিডিও দিয়ে দেবে, আমার ওই সবগুলো ভিডিও চাই। অর্থাৎ কাং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিবেই। এরপর কাং সেই ভিডিওটি দেখে একদম ভেঙে পড়ে। অভিনয় করতে গিয়ে সে যে সত্যিই জেকে ভালোবেসে ফেলেছে, সে কি করবে বুঝে উঠতে পারছে না। হেরা রেগে লিয়ানকে বলে, তুমি যেটা আজকে করেছো এটার মাসুল তোমাকে দিতেই হবে। সে জেকে বলে, তোমাকে আমি ফিরে আসতে নিষেধ করেছিলাম, যেভাবে আমাকে সবার সামনে অপমান করলে আমিও তোমাদের বদনাম করেই ছাড়বো। যেই উজিনকে বলে হেরাকে বাড়ি নিয়ে যেতে, এই বলে সে চলে গেলে হেরা প্রচন্ড রেগে চিৎকার করতে থাকে। উজিন তখন তাকে শক্ত করার চেষ্টা করে। সে উজিনের ওপরে চিৎকার করে বলে, তুমি ওদের সাথে চলে যাচ্ছ না কেন? ওরাই তো তোমার ফ্রেন্ড, তাই না? তোমাকে এখন আমাদের তিনজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। এই বলে সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে তার মন আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ তারা খুবই সস্তা একটি ঘরে ভাড়া থাকতে শুরু করেছিল। তার বাবা থেকে বলেছে যে এই অবস্থা খুব বেশি দিন থাকবে না। এরা এসব প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছিল। এরপর লিয়ান আর যেই একসাথে খাবার খাচ্ছিল, তখন যেই তাকে বলে, ক্যাংয়ের থেকে ক্ষমা চাও। লিয়ান বলে, আমি কোনো ভুল করিনি যে ওর থেকে ক্ষমা চাইতে হবে। যেই বলে, তুমি খুব ভালোভাবে জানো যে তোমাদের জন্য স্কুলে স্টুডেন্টদের মধ্যে বৈষম্য আর ভায়োলেন্স শুরু হয়েছে, আর ইনহানের মৃত্যুর পেছনেও কোনো না কোনোভাবে আমরা দায়ী। আমি চাই তুমি ইনহানের থেকে ক্ষমা চাও। লিয়ান তখন বলে, আমি সরি বলতে পারবোই না, আজ পর্যন্ত আমি কাউকেই কখনো সরি বলিনি। এরপর স্কুলে কাং এবং নামজু সব স্কলারশিপ স্টুডেন্টদেরকে বোঝাতে শুরু করে। তারা বলে তাদেরকে প্রতিবাদী হয়ে উঠতে হবে, না হলে সারা জীবন তাদেরকে গোলামি করেই যেতে হবে। তারা স্কুলের বৈষম্য আর র্যাগিং দূর করার জন্য সবাইকে একজোট হয়ে এটার পক্ষে প্রমাণ জোগাড় করার সিদ্ধান্ত নেয়। এদিকে হেরা স্কুলে আসছিল না, তার সাথে যোগাযোগ হচ্ছিল না, তাই উজিন তার জন্য চিন্তিত হয়ে যায়। আমরা দেখতে পাই হেরা একটি গোপন বাড়িতে যায় জের ভাই জাংয়ের সাথে দেখা করতে। জাং তখন তাকে সেই ভিডিওটি দেয়। ভিডিওটি দেখার পর হেরা অনেক রেগে যায়। সে এসে জাংকে প্রচুর মারতে থাকে আর বলে, আমি জানতাম যে তুই অনেক বড় হারামজাদা, কিন্তু তুই যে এত বড় হারামজাদা হবি এটা আমার জানা ছিল না। চলে যাওয়ার সময় হেরা বলতে থাকে, তুমি এতটা নোংরা একটা মানুষকে কিভাবে সহ্য করছিলে? যেই অর্থাৎ ফ্রেন্ডশিপের কাছে সমস্ত রাগ অভিমান সবকিছু হেরে গেছে। হেরা যেকে সত্যিই বন্ধু মনে করত। এরপর আমরা দেখি উজিন তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেয়। সে বলে, আমি কখনো তোমার জন্য সেই রকম ফিল করতে পারিনি যেরকম তুমি আমাকে নিয়ে করো। আমার শুধু একজন সঙ্গীর প্রয়োজন হয়েছিল। আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই, তাই আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। এসব শুনে যিশু শক্ত হয়ে যায়। চলে যাওয়ার সময় উজিন তাকে বলে, আমার গাড়ির চাবি দিয়ে যাও। যিশু বলে, এই একটা গাড়ি আমাকে বাঁচাতে পারবে। উজিন বলে, তোমাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলাম আমি, ওই গাড়ি তোমাকে বাঁচাতে পারবে না।
আর এরপর সেই ভিডিওটি লিয়ানের কাছেও পাঠানো হয়। এ দেখে সে অনেক হাইপার হয়ে যায়। সে তার লোকদের কাজে লাগিয়ে দেয় কালপিটকে ধরার জন্য। জেকে এসে বলে সে এই সব কিছু ঠিক করে দেবে, সে তাকে প্রোটেক্ট করবে। এরপর যে দেখতে পায় যে হেরের বাবার কোম্পানি দেউলে হয়ে গেছে। আর এরপর কাং জেকে বলে যে তারা খুব শীঘ্রই সবার পর্দা ফাঁস করবে, সবাইকে তাদের কর্মের ফল ভোগ করতেই হবে। কিন্তু সে জেকে এসবের থেকে বাঁচানোর চেষ্টা করবে। যে তখন বলে তুমি যদি লিয়ানের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে মনে রেখো আমি লিয়ানের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। লিয়ান ছাড়া আমার কোনোই অস্তিত্ব নেই। কাং বলে তাহলে আমার তোমার বিরুদ্ধেই যেতে হবে। তখন যেই তাকে বলে দেয় যে সে প্রেগনেন্ট ছিল। সে বলে যখন জানতে পারলে যে আমি প্রেগনেন্ট আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার বাবা খুবই ভয়ঙ্কর একজন মানুষ। আমি ভয় পেয়েছিলাম যদি বাবা জানতে পারে তাহলে আমাকে হয়তো সে বাড়ি থেকেই বের করে দিবে। এই জন্য 2বার করে অ্যাবরেশন করাতে ইউএসএতে চলে গিয়েছিলাম, কিন্তু আমি এটা করতে পারিনি। প্রত্যেকবারই আমি ফিরে এসেছি। একদিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ি। হয়তো বাচ্চাটাও বুঝে গিয়েছিল যে আমি কি চাই, তাই যেভাবে সে এসেছে ঠিক সেভাবেই চলে গিয়েছে। কাং থেকে জিজ্ঞেস করে এই ব্যাপারটা লিয়ান জানে কি না। যেই বলে লিয়ান জানে না, আমি সবসময় তাকে অ্যাভয়েড করে এসেছি। যদি সে এটা জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে, তাই আমি তার সাথে ব্রেকআপ করে দিয়েছিলাম এবং তার থেকে দূরে থাকতে শুরু করেছিলাম যেন সে এই ব্যাপারে কখনোই কিছু জানতে না পারে। এরপর উজিন হেরাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে। উজিন তাকে তার ফার্ম হাউসে নিয়ে যেতে চাইলে হেরা বলে কাটাখাই নুনের ছিটা দিতে হবে না, আমি স্কুল ছেড়ে দিচ্ছি। তোমাদের সবার উপরে আমি বিরক্ত হয়ে গিয়েছি। তোমরা কখনো আমার বন্ধু ছিলে না, যেই একবারের জন্য আমাকে সরি বলেনি। উজিন তখন তাকে বলে তুমি আমাকে তোমাদের মধ্যে থেকে একজনকে বেছে নিতে বলেছিলে, আমি তোমাকেই বেছে নিলাম। স্কুল ছেড়ো না, আমি তোমার হয়ে তাদের সবার থেকে বদলা নিব। স্কুলে এসে হিরা লিয়ানকে বলে দেয় যে ওই ভিডিওটি কে বানিয়েছিল। লিয়ান তখন জেনকে গিয়ে প্রচুর মারধর করে। তখন কাং এসে তাকে থামালে সে তাকে ধরে বলে আমার পথে বাধা হলে আমি সবার আগে তাকেই মেরে ফেলবো। কাং বলে তুই খুবই সেলফিশ, তুই কি জানিস যে তোর জন্য জেকে কত কিছু সহ্য করতে হয়েছে, সে একে একে কতটা কষ্ট পেয়েছে। লিয়ান বলে তুই কি বলতে চাচ্ছিস? তখন কাং তাকে জের প্রেগনেন্সির ব্যাপারে সবকিছু বলে দেয়। এদিকে জের বাবাকে কেউ বলে দিয়েছিল যে প্রেগনেন্ট ছিল, এর জন্য সে প্রচুর রেগে যায় আর তাকে নিউ ইয়র্কে তাড়াতাড়ি চলে যেতে বলে। যে তখন বলে আমি চলে যাব, তবে একটা শর্ত আছে, ইউন গ্রুপকে আপনি বাঁচিয়ে নিন। সেটা হেরার বাবার কোম্পানি। হেরা আমার খুবই ভালো একজন বন্ধু, আপনি আমার কথা মানলে আমি আপনার কথা শুনবো। তখন ফ্ল্যাশব্যাকে দেখি উজিনই বাবাকে বলে দিয়েছিল যে যেই প্রেগনেন্ট ছিল, আর এর বিনিময়ে উজিন তাকে বলেছিল যে যেন কখনোই কোরিয়াতে ফিরতে না পারে, কারণ উজিন হেরার বদলা নিতে চেয়েছিল। এরপর যেই হেরাদের বাড়িতে এসে বলে আমি তোমাকে এখানে শুধুমাত্র একটা কথা বলার জন্য এসেছি। আমি সবসময় তোমাকে আমার ভালো বন্ধু ভেবে এসেছি। আমার তোমার সাথে থাকতে ভালো লাগতো আর এখনো লাগে। হেরার বাবা তখন তাকে কল করে বলে যে তাদের কোম্পানির সব প্রবলেম দূর হয়ে গেছে, জুয়েল গ্রুপ তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। এই শুনে হেরা জেকে বলে এটা কি তুমি করেছো? কারণ জুয়েল গ্রুপ তার বাবার কোম্পানি ছিল। যেই থেকে বলে আমি নিউ ইয়র্কে চলে যাচ্ছি, তুমিও সেখানে আমার কাজে চলে এসো। বাড়ি এসে দেখে বাইরে লিয়ান দাঁড়িয়ে কান্না করছে। লিয়ান জেকে বলে আমি থাকতে তুমি সবকিছু একা একা সহ্য করেছো, আমি এখন নিজেকে কিভাবে ক্ষমা করব? সে প্রচুর কান্না করছিল। যেই বলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তাই আমি তোমার থেকে দূরে পালিয়ে গিয়েছিলাম। লিয়ান তাকে জড়িয়ে ধরে সরি বলে আর সে বলে সে আর কখনোই তাকে একা ছাড়বে না। এই বলে দুজনে প্রচুর কান্না করতে থাকে। এরপর দেখে নামজো জেইদের সেই ভিডিও পাবলিক করতে যাচ্ছিল, কিন্তু কাং এসে তাকে আটকায় আর বলে আমাদের কাছে যেসব ব্র্যাগিং এর ভিডিও আছে সেগুলোই প্রমাণ হিসেবে আমাদের জন্য যথেষ্ট হবে। সে তার ফোন ভেঙে ফেলে বলে আমরা এখানে ভুলটাকে শুধরাতে চাই, আমরা এভাবে কারো জীবন নষ্ট করতে চাই না। নামজো রেগে বলে তুই জেকে বাঁচানোর জন্য এসব করছিস তাই না? তুই কি ভুলে গিয়েছিস তোর ভাইয়ের সাথে তারা কি করেছিল, কিভাবে তার উপরে নির্যাতন করা হয়েছিল? নামজু এসব বলে কান্না করতে থাকে, কারণ ইনহান তার ক্লোজ বন্ধু ছিল। এরপরেই আমরা উজিনের কাছে ক্যামেরা লাগানো একটি কলম দেখতে পাই। তখন তার সেই দিনের কথা মনে পড়ে যেদিন তার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে তার টিচার যিশু তাকে মধু খাওয়াচ্ছিল। এদিকে যেই সেই পার্টিতে জানতে পেরেছিল যে সে প্রেগনেন্ট, তখন ইনহান এসে তাকে বলেছিল যে সে সবকিছু ঠিক করে দেবে, সে তাকে সাহায্য করবে। আর তখনই সে ইনহানের কাছে একটি ক্যামেরা লাগানো কলম দেখতে পায়। ইনহান স্কুলের র্যাগিং আর বৈষম্যের ব্যাপারে পুলিশকে সব জানানোর জন্যই প্রমাণ সংগ্রহ করছিল। তখন এটাও ক্যামেরায় ক্যাপচার হয়ে যায় যে এই প্রেগনেন্ট ছিল। তখন লিয়ানের বন্ধুরা তাকে ধাওয়া করলে সে বাইরে চলে যায়। তখন যেও তার পেছনে যেতে চাইলে
লিয়ান তাকে আটকায়, যেই বলে সে আমার বন্ধু, আমি তাকে একা ছাড়তে পারি না। লিয়ান তখন তাকে বলে আমি সবাইকে বলে দিব তাকে আর বলি না করতে। এদিকে ইনহান বাইরে এসে টিচার যিশু আর উজিনকে একসাথে দেখে ফেলে, আর তার এই সব কিছুর রেকর্ড হয়ে যায়। তখন যিশু তাকে পেছন থেকে ডাকতে থাকে এবং সে উজিনের গাড়ি নিয়ে তাকে ফলো করতে শুরু করে। সে ইনহানের সাথে কথা বলতে চায়, কিন্তু ইনহান দৌড়াতে থাকে। তখন যিশু তাকে কল করলে ইনহান বলে তোমরা সবাই পাগল হয়ে গিয়েছ, জোশিন স্কুলের টিচার স্টুডেন্ট সবাই একরকম। তখনই তার ভাই কাং তাকে কল করলে কাংকে সবকিছু সে বলতে যাবে, কিন্তু তার আগেই যিশু তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে। বাইরে বেরিয়ে দেখে যে ইনহান গুরুতর আহত হয়ে গেছে। তার ফোনের কাছে গেলে সেখানে ভিডিও ফুটেজ দেখতে পায়। তখন সে তার ফোন আর ওই পেনটা নিয়ে নেয় এবং ইনহাকে সাহায্য না করে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখি কাং তাদের কাছে থাকা সমস্ত প্রমাণ পুলিশকে দিয়ে দেয়। এজন্য তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, কিন্তু তারা সবাই এই সবগুলো বিষয়কে অস্বীকার করে। শুধুমাত্র সে তাদের ভুল স্বীকার করে নেয় এবং পুলিশকে স্কুলের ভায়োলেন্সের ব্যাপারে সব বলে দেয়। কাঙ্কে তাদের ক্লাসের মারটাই এর সব স্টুডেন্টরা বলে তুমি জেনে বুঝে আমাদের ফাঁসানোর চেষ্টা করছো, আমরা তোমার কি ক্ষতি করেছি। জিয়াং বলে স্কুলে ড্রাগস সাপ্লাই হয়, এইসব ব্যাপারে তোকে কে বলেছে? আমরা স্কুলের ডেভেলপমেন্টের জন্য ফান্ডিং করি, তোমরা তো স্কুলে একটা কানা করে দাও না, আমাদের জন্য তোমরা এখানে পড়াশোনা করতে পারছো, তোমাদের তো আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, তা না করে তোমরা আমাদের সাথে শত্রুতা করছো। তখন হিরাও তার ফ্রেন্ডদের জন্য তার ফ্রেন্ডদের পক্ষ নেয়। তখন তেহু দাঁড়িয়ে বলে স্কুলের ফি দিতে পারি না বলে তোমরা আমাদের সাথে যা খুশি তাই করবে। তখন সমস্ত স্কলারশিপ স্টুডেন্টরাও এর প্রতিবাদ করতে থাকে। তারা বলে আমরা স্কলারশিপ স্টুডেন্ট, এটার মানে এই নয় যে তোমরা আমাদের সাথে র্যাগিং করবে। তাদের দুই দলের মধ্যে প্রচন্ড তর্ক বিতর্ক শুরু হয়। তখন জিয়া কাংকে মারতে গেলে যে এসে তাকে থামিয়ে দেয় আর বলে কাং যা বলছে সত্যি বলছে, ভুলটা আমাদেরই ছিল। সেই স্কলারশিপ স্টুডেন্টদেরকে বলে তোমরা পুলিশকে সত্যটা স্টেটমেন্ট দিতে পারো যে কিভাবে তোমাদেরকে স্কুলে ভোগ করা হয়, তাহলে আমরা আমাদের ভুলটা বুঝতে পারবো আর দ্বিতীয়বার এই ভুল কখনোই করব না। তারা কেউ আর যেইর উপরে কথা বলতে পারে না। যেই নামজুর কাছে এসে বলে তুমি আমাকে ব্ল্যাকমেল কেন করছো? নামজু বলে স্কলারশিপ স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা টিচারকে তোমরা পায়ের নিচে রেখেছ, সবাইকে নিজের গোলাম মনে করে রাজা রানীর হালেই স্কুলে আসো। স্কুলের বৈষম্য, র্যাগিং, ইনহানের মৃত্যু, এরকম আরও অনেক কারণ আছে। তোমাদের সাথে এরকম করার আমি এসব ঘৃণা করতাম। যেই বলে ক্যাং পুলিশকে আমাদের ভিডিওটি দেয়নি। নামজু বলে কারণ আমি ওকে ওই ভিডিওটি দেইনি। যেই বলে এর মানে তুমি আবারও আমাকে ব্ল্যাকমেল করবে? তখন সে বলে আমার মনে হয় না যে তুমি এটা করতে পারবে, কারণ তুমি যদি এটা করো তাহলে তোমার মাও তো ফেসে যাবে, মানে আমাদের প্রিন্সিপাল, তাকে বাঁচানোর জন্যই তুমি এখনো পর্যন্ত কিছু করনি। যে কে এসব ব্যাপারে কাংই বলেছিল। এরপর হেরা উজিনকে বলে যে নিউ ইয়র্কে চলে যাচ্ছে, তার জন্য আমার খুবই খারাপ লাগছে। উজিন বলে তার জন্য তোমার কেন খারাপ লাগবে? তুমি তো তার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করেছিলে, তুমি তো চেয়েছিলে যে সে এখান থেকে চলে যাক, তাই না? হেরা বলে হ্যাঁ, সেটা তো রেগে বলেছিলাম। উজিন বলে তুমি তো বলেছিলে যে তুমি তার থেকে প্রতিশোধ নিতে চাও। হেরে বলে বলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে বাঁচিয়েছিল, আমি তার জন্য একজন ভালো বন্ধু হয়েই থাকতে চাই। এটা শুনে উজিন শক্ত হয়ে যায়, কারণ তার জন্য সে জের বাবাকে তার প্রেগনেন্টের ব্যাপারে সব বলে দিয়েছিল এবং বলেছিল যে যে যেন কখনোই কোরিয়া ফিরতে না পারে। বেচার উজিন মেয়েদের মন বোঝার ব্যাপারে একটু কাঁচা ছিল। এরপর লিয়ান প্রিন্সিপালকে এসে বলে আপনি সে ভিডিও আমাকে পাঠিয়েছিলেন, আপনি এটা কিভাবে করতে পারলেন? প্রিন্সিপাল বলে এটা একটা প্রাইভেট স্কুল, যখন আপনার কথা ওঠে তখন এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা শুধুমাত্র আমি একা নিতে পারি। এটা শুনে সে বুঝতে পারে যে এইসব কিছুর পেছনে তার মায়ের হাত রয়েছে। সে তার মাকে এসে বলে আপনি আমার সাথে এটা কিভাবে করতে পারলেন, কিভাবে সেই ভিডিওটি আমাকে পাঠালেন? তার মা বলে যদি তুমি মেয়েটির সাথে এভাবে মিশতে থাকো আর সে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তখন কি হবে? তুমি জুয়েল গ্রুপের একমাত্র ওয়ারিশ। লিয়ান বলে জুয়েল গ্রুপের ওয়ারিশ হওয়ার আগে আমার ব্যক্তিগত একটা জীবন আছে, আমি আপনার পালিত কুকুর হয়ে থাকতে পারবো না। এই শুনে তার মা তাকে একটি থাপ্পড় মেরে বসে। লিয়ান বলে আমি যেইকে ভালোবাসি, যাই হয়ে যাক না কেন আমি তার সাথেই থাকবো, প্রয়োজন হলে আমি সবকিছু ছেড়ে চলে যাব। লিয়ানের মা এটা শুনে তাকে ধরে কান্না করতে থাকে। এরপর যেই কাংকে এসে বলে আমি নিউ ইয়র্কে চলে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। যে তার থেকে ক্ষমা চায় কারণ সে তার ভাই ইনহানকে বাঁচাতে পারেনি। তখন কাং তাকে ডেকে বলে তোমার আর আমার মাঝে কি কখনো কিছু ছিল? যে তখন হেসে বলে ছিল না, কখনো কিছুই ছিল না। কাং বলে জানি তুমি মিথ্যা বলছো,
এরপর যেই লিয়ানকে নিয়ে ইনহানের অস্থির সংরক্ষণের জায়গায় আসে, লিয়ান তখন ইনহানের থেকে ক্ষমা চায়। এরপর লিয়ান তাকে বলে, এটাই কি আমাদের শেষ দেখা? যেই বলে, শুধু এটা ভেবে নাও যে আমরা কিছু সময়ের জন্য দুজন দুজনের থেকে আলাদা থাকব, আমরা আবারও এক হব। পারলে তুমি কাঙের থেকে ক্ষমা চেয়ে নিও। আমাদের এখন দূরে থাকাটা আমাদের ভুলের শাস্তি। আমরা দুজনেই অনেক বড় ভুল করে ফেলেছি, আর তাই এই ভুলের মাসুল আমাদেরকে দিতে হবে। এরপর প্রিন্সিপাল তাকে ডেকে উজিনার তার একটি ভিডিও দেখায় এবং তাকে রেজিগনেশন দিতে বলা হয়। আসলে উজিনে প্রিন্সিপালকে ভিডিও দিয়েছিল যিশুকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। এদিকে উজিন জের সামনে কিছুতেই বসে থাকতে পারছিল না, তার খুবই গিল্টি ফিল হচ্ছিল। হেরে জানতে চায় সে জের সাথে এমন কি করেছে যে সে তার সামনে থাকতে পারছে না। উজিন বলে যেই লিয়ানের বাচ্চার মা হতে যাচ্ছিল, আমি এটা জানতাম, তাই জের বাবাকে বলেছিলাম যদি সে জেকে নিউ ইয়র্কে না পাঠায় তাহলে আমি এই নিউজটা পাবলিক করে দিব। হেরা বলে, তুমি তার সাথে এটা কিভাবে করতে পারো? সে বলে, তোমার জন্যই তো আমি এইসব করেছি। তুমি বলেছিল যে কোনো একজনকে বেছে নাও, তো আমি তোমাকে বেছে নিয়েছিলাম। সে দূর থেকে তাদেরকে একসাথে দেখে প্রচুর জেলাস হয়। সে বুঝতে পারে উজিন হেরার জন্যই তার সাথে ব্রেকআপ করেছে। এরপর উজিন সেই ভিডিওটি জেইকে দেয় আর বলে, আমি অনেকগুলো ভুল করেছি, তবে এসবের মধ্যে একটি ভুল রয়েছে যেটার জন্য আমার অনেক আফসোস হয়। ইনহানকে যিশু কার ধাক্কা দিয়েছিল, তখন আমি চাইনি যে আমার কারণে আমার বাবার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো দাগ লাগুক, তাই আমি সব প্রমাণ লুকিয়ে ফেলেছিলাম। একদিন গাড়ির মধ্যে আমি একটি পেন খুঁজে পাই যেটার সাথে ক্যামেরা লাগানো ছিল, আর এই পেনটা ছিল ইনহানের। এরপর যেই সেটা কানকে দিলে সেটা পুলিশ স্টেশন পর্যন্ত চলে যায়। তার স্কুলের ড্রাগ সাপ্লাইয়ের জন্য জেনকে অ্যারেস্ট করে নেয়, আর যিশুকে ইনহানের মার্ডার কেসের জন্য গ্রেপ্তার করা হয়। এদিকে প্রিন্সিপালকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়। এরপর লিয়ান কাঙের কাছে এসে ক্ষমা চায় আর বলে, সেদিনের অ্যাক্সিডেন্টের জন্য কোথাও না কোথাও আমারও দোষ ছিল, কারণ আমার বন্ধুরাই তাকে বলি করত। তখন আমার বন্ধুদেরকে আমার থামানো উচিত ছিল। সে বলে, এর সাথে ইনহানকে দেখে আমার অনেক রাগ হতো, তাই আমি তাকে বলি হতে দিয়েছিলাম। আমি ইনহানের থেকে ক্ষমা চেয়েছি, আর তুমিও পারলে আমাকে ক্ষমা করে দিও। ক্যাং বলে, তুমি 1000 বার ক্ষমা চাইলেও আমার ভাই আর ফিরে আসবে না। যদি তুমি তখন তাদেরকে আটকাতে, তারা যদি তাকে বলি না করতো, যদি সে ভয় পেয়ে ওভাবে সেদিন না দৌড়তো, তাহলে আজকে আমার ভাই জীবিত থাকতো। আজকে থেকে তুমি সারা জীবন আফসোস নিয়ে বাঁচবে, কারণ আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। স্কুলের শুনানি চলাকালে লিয়েন গিয়ে সবার সামনে তার দোষ স্বীকার করে নেয়। এরপর উজিন হেরাকে বলে, আমার হয়তো যে থেকে ক্ষমা চাওয়া উচিত। তাকে বলা উচিত যে আমি কিভাবে তার বাবার সাথে চুক্তি করেছিলাম। হেরা বলে, এতে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে, কিছু কথা গোপন রাখাই ভালো। যেই একে একে সবার থেকে বিদায় নেয়, লিয়েনের সাথে সারাদিন অনেক জায়গায় ঘুরতে যায় আর একসাথে অনেকটা সময় কাটায়। লিয়েনকে সে বলে, তুমি আমার সবকিছু, আমার দুনিয়া, তুমি সবসময় আমার দুনিয়া হয়েই থাকবে, কিন্তু এখন চলে যাওয়ার সময় এসেছে। আমি চাই আমরা হাসি মুখে বিদায় নেই, যেন যেদিন আবারও আমাদের দেখা হবে সেদিনও আমাদের মুখে হাসি থাকে। লিয়েন বলে, আমি চাই তোমার উপরে যেন কোনো বিপদ না আসে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর যে নিউ ইয়র্কে চলে যায়, আর এরপর থেকে স্কুলের চেহারার পরিবর্তন হয়ে যায়। সব ধরনের বৈষম্য র্যাগিং বন্ধ হয়ে যায় এবং সবার মাঝে ভালো সম্পর্ক গড়ে উঠতে থাকে। এরপর আমরা দেখি তাদের স্কুলের নতুন একজন প্রিন্সিপাল এসেছে। হেরে এসে কাংকে সবকিছুর জন্য সরি বলে। তাদের মধ্যেও ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠতে থাকে। তখন কাংয়ের কয়েকদিন আগের কথা মনে পড়ে যায়। সেদিন যেই নিউ ইয়র্কে চলে যাচ্ছিল, কাং সেদিন দৌড়ে গিয়ে তার সাথে দেখা করেছিল। জেকে জড়িয়ে ধরে সে বলেছিল, তোমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য আমি সরি। আমি জানতাম না এই সব কিছুর জন্য তোমাকে এতটা কষ্ট পেতে হবে। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, আমার জন্যই তোমাকে চলে যেতে হচ্ছে। যেই বলে, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি নিজের খেয়াল রেখো। তখন যেই চলে যাওয়ার সময় তাকে বলে, সেদিন তুমি আমাকে বলেছিলে আমি মিথ্যা বলছি, তুমি ঠিকই ছিলে, আমি তোমাকে সেদিন মিথ্যা বলেছিলাম। অর্থাৎ সে কাংকে অল্প সময়ের জন্য হলেও পছন্দ করেছিল, আর এটা ভেবেই কাং অনেক খুশি হয়ে যায়। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি যেই নিউ ইয়র্কে যায়নি, সে একটা জায়গায় আসে এবং একজন মহিলাকে মা বলে ডাকে, কিন্তু যেই মা কে সেটা আমাদেরকে দেখানো হয় না, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই হেরা তাদের ক্লাসরুমে আসে, আর এখানে এসে সে একটি ছেলের মৃত লাশ দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তখন সব স্টুডেন্টরা এসে সেখানে জমা হয়। এটা কার লাশ সেটা আমরা বুঝতে পারি না, এবং তার গলায় কোনো টাইও ছিল না। এদিকে আমরা কাংকে দেখি, যার মুখে হাসি ছিল। লক্ষ্য করলে দেখতে পাবে তার গলায় কোনো টাইও নেই। সে লিয়েনকে মেসেজ করে বলে, তুমি কি ভয়ে কেঁপে উঠেছ, আর কোনো এক কারণে
তখন লিয়ান এই মেসেজ পড়ে ভয় পেয়ে যায়। এখানে কাহিনীটি টুইস্ট রেখে গল্পটি শেষ হয়ে যায়। যদিও অফিসিয়ালভাবে এটার কোনো সার্কুলার দেওয়া হয়নি যে পরের কোনো সিজন আসবে কিনা, তবে আমরা এই কাহিনীর টুইস্ট দেখে বুঝতে পারি দ্বিতীয় সিজন আসতে চলেছে। তো সবাই দ্বিতীয় সিজন দেখার জন্য রেডি থেকো।